যে বাংলা ভাষাভাষী তখনও খুব অল্প বাঙালি ছিল, হ্যাঁ, খুব অল্প। তো মানে যাই হোক, এখানে যে কয়েকজন বাঙালি আছে ওরা পড়বে, হ্যাঁ, বাংলা ভাষাটা আমাদের বিদেশে একটু চর্চা হবে, এইরকমই কিছু খুব ইমোশনাল জিনিস কাজ করছিল তখন আর কি, পত্রিকাটা বের করার জন্য আর কি। আচ্ছা, দিগন্ত পত্রিকা তো এখনো আছে? না, এখন নাই আর। আচ্ছা, কতদিন? 2.5 বছর চলে পত্রিকাটা এক নাগারে। আচ্ছা, কি ছিল সেখানে? এটা একটা সাপ্তাহিক পত্রিকা, যেরকম 12 মিশালি খবর থাকে, দেশের খবর ছিল, রাজনীতির খবর ছিল, তারপরে এখানে যেমন সপ্তাহে একদিন সাহিত্য পাতা একটা থাকে, সাময়িকী, গল্প কবিতা থাকে। আমরাও ওরকম প্রতি সংখ্যায় একটা দুটো গল্প কিংবা কবিতা, প্রবন্ধ, কারো সাক্ষাৎকার থাকতো। আমি নিজেও বেশ কিছু গুণী এবং নামি দামি লোকের সাক্ষাৎকার নিয়েছি ওই পত্রিকার জন্য। আপনি তো সম্পাদনা করতেন সেটা? আমি ছিলাম ভারপ্রাপ্ত সম্পাদক পত্রিকা। আচ্ছা, তো সেটি 2.5 বছর পর কেন বন্ধ হয়ে গেল? বন্ধ হলো এটা ঠিক, আমরা কোনো ধরনের অর্থনৈতিক লাভের জন্য এই পত্রিকাটা করিনি, এবং ওই সময়টা আমরা সবাই প্রায় প্রফেশনাল জব পাওয়া শুরু করলাম। আমি শিক্ষকতা শুরু করলাম, আমার বন্ধু বান্ধবরা ওরা বেশিরভাগই ইঞ্জিনিয়ার এবং ডাক্তার, এই দুই লাইনের ছিল। তো সবাই আমরা চাকরি বাকরি পাওয়া শুরু করলাম, হ্যাঁ, এবং আমাদের এই চাকরিটা ঠিক রাখার জন্য খুব একটা মানে নিজেদের মধ্যে চেষ্টাটা প্রচুর ছিল, যেহেতু আমাদের সামনে কেউ নেই যে কিছু বলে দেবে কিংবা কিছু দেখায় দেবে। তো আমরা নিজেরাই খুব সচেতনভাবে চাকরিটা করি, এবং যেহেতু এটার কোনো অর্থনৈতিক মানে লাভ ছিল না আমাদের পক্ষ থেকে, তো এটা তখন আমরা বন্ধ করে দিই আর কি। সেটি কি 1989 সালে? না, অতদিন যায়নি। ওই যে বললাম যে 85 সালে বেরোয়, 87 জুলাই মাসে বন্ধ করে দিই আর কি। আচ্ছা আচ্ছা, একটা মজার প্রশ্ন করি। আপনি আমেরিকা থেকে যখন বাংলাদেশে ফিরে এলেন, এবং যেটা হয় যে আপনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ চিতায় ঝুলন্ত জ্যোৎস্না, এটা যখন প্রথম প্রকাশিত হয় তার পরের দিনই আপনি বিয়ে করেন। এটা কি পূর্ব পরিকল্পিত ছিল? না না, কিছু পূর্ব পরিকল্পিত ছিল না। তো ব্যাপারটা হলো যে আমার বইটা বেরোয় চট্টগ্রাম থেকে। আচ্ছা, আমি ওই সময় যে কারণেই হোক আমি চাইনি যে কেউ জানুক, শ্বশুরবাড়ির লোকজন, যে আমি কবিতা লিখি। এটার একটা নেগেটিভ একটা ইফেক্ট হয় ফ্যামিলির উপর। এক কবি মানে হচ্ছে কি একটু ঘুরে বেড়াবে, সংসারে মনোযোগ নাই, এইরকম একটা ভাব আছে। তো যে খালিদ আহসান, উনি একজন বিখ্যাত শিল্পী, চিটাগাংয়ে থাকেন। তো তার পাশের বাসার এক ভদ্র মহিলা ঢাকা আসছে, হ্যাঁ, তো বলছে যে কেন যাচ্ছ ঢাকা? বলে আমার বোনের বিয়ে হবে, এই জন্য ঢাকা যাচ্ছি। তো বললো যে কার সঙ্গে? বললো যে আমেরিকায় থাকে ছেলে। তো তখনও সে বলে ফেললো যে আরে তোমার বোনের জামাই তো কবিও। তাহলে তাই নাকি? তো যাই হোক, আমি না চাইলেও জিনিসটা জানাজানি হয়ে যায় আর কি, হ্যাঁ। তো বই যেদিন বেরোলো, ও বইটা রেডি করে চিটাং থেকে আমাকে কুরিয়ার সার্ভিসে ঢাকা পাঠিয়ে দেয়। আর তারপরের দিনে আবার বিয়ের তারিখ তো বোঝেনি যে আগে থেকে ঠিক করা আছে আর কি। তো ওইভাবে মিলে গেছে। 9ই আগস্ট বই বেরোয়, আর 10ই আগস্ট হচ্ছে আমাদের বিয়ের দিন। এবং পরে সপ্তাহে ছোট করে একটা নিউজ, ওই পত্রিকাটা সম্ভবত দৈনিক বাংলা বাজার নাম ছিল, একটা নিউজ বেরোয় যে সৌভাগ্যবান কবি, যে উনি বই এবং বউ একই সাথে পেয়েছেন। এটি কয়জনের ভাগ্যে জটে আসলে? আমি জানি না জিনিসটার সাথে কোনো ভাগ্যের খেলা আছে কিনা। তো এই ক্ষেত্রে এখন সহধর্মিণী এখন বিষয়টাকে কিভাবে দেখেন? এই যে আপনি কবি একজন, অন্যান্য কাজের বাইরেও। উনি আসলে এসব দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, তো এখন আলাদাভাবে কিছু দেখেন বলে আমি মনে হয় না, হলেও আমি কখনো জিজ্ঞেস করিনি। আচ্ছা, তো আপনি তো আমেরিকা থেকে ফিরে আসেননি, আপনি আমেরিকা থেকে কিছুদিনের জন্য আপনি এসেছিলেন এবং তারপরে আবার ফিরে গিয়েছেন সেখানে। শিক্ষকতায় কেন আপনি বেছে নিলেন পেশা হিসেবে? মানে অনেস্টলি স্পিকিং, আমি যে ইচ্ছা করে বেছে নিয়েছি তাও কিন্তু না। ওই যে বললাম যে কী চাকরি করব কিছু জানি না, হ্যাঁ। আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করতে ইচ্ছা হয়েছে, আমি পড়ছি, কিন্তু ইংরেজি সাহিত্য পড়ে কী চাকরি পাওয়া যায় ওই দেশে, এটা আমার কোনো ধারণা ছিল না। কী চাকরি করব সেটাও জানতাম না।
হ্যাঁ, তো হঠাৎ করে একজন খবর দিল যে এখানে অনেক টিচার নিচ্ছে, তুমি যদি টিচিং করতে চাও তাহলে দেখো, চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, তো আমরা কয়েক বন্ধু মিলে গেলাম আর কি। ওরা ছিল কেউ কম্পিউটার সায়েন্সের, কেউ ইঞ্জিনিয়ারিংয়ের, কেউ মেডিকেল সায়েন্সের, আমি ইংরেজি সাহিত্যের গেলাম। সবাই ওখানে পরীক্ষা টরীক্ষা দিতে হয়, তো দিলাম। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পরে ঠিকই গেলাম। তো এইভাবেই শুরু হলো একটা চাকরি পাওয়া। এটা যে আমি শিক্ষকতা করার জন্য খুব মানসিকভাবে প্রস্তুত ছিলাম সেটাও আমি বলবো না। হ্যাঁ, তো কয়েক বছর, 2-3 বছর করার পরে মনে হলো যে মন্দ কি, ভালোই তো লাগছে, ভালোই, বেতন টেতনও খারাপ না অন্যান্যদের তুলনায়। তো ওই যে রয়ে গেলাম ওই শিক্ষকতার পেশায়, আজও অবধি আছি। এখন কি উপভোগ করা নিশ্চয়? অবশ্যই এখন তো মনে করেন যে ব্যাপারটা বুঝি। হ্যাঁ, আমার 25 বছর হলো চাকরির। আচ্ছা, আপনি এরপর সাম্প্রতিক আমেরিকান কবিতা এটা নামে একটা বাংলা অনুবাদ বের করেন, এটা কত সালে? এটা 2009 সালে এই বইটা বের করি আমি। তার আগে আমার 2টা মৌলিক বই বের হয়, তখন অনেকগুলা কবিতা। আমি সাধারণত কবিতা অনুবাদ করতাম ক্লাসে, যে গল্প কবিতাগুলো ছাত্রদের পড়াতাম, যেটা ভালো লাগতো ওইটা এসে অনুবাদ করতাম তখন। এভাবেই করতে করতে দেখা গেল যে বেশ কিছু কবিতা জমা হয়ে গেছে। তা হারাই যাবে এই ভয়ে কিন্তু আমি মূলত বইটা বের করি, যে কবিতাগুলো হারাই যেতে পারে। আপনার একটু অনুবাদ আমরা অবশ্যই শুনতে চাই আপনার কাছ থেকে, তবে আরেকটি বিরতির পর। শিওর। দর্শক, আরেকবার বিরতি নেবার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি রুম্মান এবং তাসনুভা, আর আমাদের সাথে আছেন কবি শামস আল মুমিন। চলুন ফিরে যাই অতিথি আলাপনে। আপনার অনুবাদ কবিতার কথা শুনছিলাম, সাম্প্রতিক আমেরিকান কবিতা। তো সেখান থেকে আরেকটা কবিতা শুনতে ইচ্ছা করছে, আমাদের একটু শোনান। কার লেখা কবিতা? এই কবির নাম হচ্ছে এথরিজ নাইট। আচ্ছা, উনি 60 দশকের একজন আমেরিকান কবি ছিলেন, আমাদের শামসুর রহমান, আল মাহমুদ, ওদের সমসাময়িক। এই কবিতাটার নাম হচ্ছে আমেরিকান কারাগারে পুনর্বাসন ও চিকিৎসা। কয়েদি তার ব্যক্তিগত সমস্যার পরামর্শ ও সাহায্যের জন্য ধীরে সুস্থে কারাগার প্রশাসন ভবনে যায়। প্রধান দরজার ভেতরে ছোট ছোট দরজায় পরিচিতি, ডাক্তার, উকিল, মাস্টার, থেরাপিস্ট, পরামর্শদাতা ইত্যাদি। সে ঠিক দরজা দিয়ে ঢোকে এবং আরও 2টি দরজার মুখোমুখি হয়, সেবা ও রক্ষণাবেক্ষণ। সে বেছে নেয় সেবা, ভেতরে ঢোকে এবং আরও 2টি দরজার মুখোমুখি দাঁড়ায়, নতুন ও পুরনো কয়েদি। এবারও সে ঠিক দরজা দিয়ে ঢোকে এবং আরও 2টি দরজার মুখোমুখি হয়, কিশোর ও প্রাপ্তবয়স্ক। সে প্রাপ্তবয়স্ক, তাই প্রাপ্তবয়স্ক দরজা ঠেলে ভেতরে ঢোকে এবং ডেমোক্রেট ও রিপাবলিকান দরজায় গিয়ে ঠেকে। সে ডেমোক্রেট, তাই ডেমোক্রেট দরজা ঠেলে ভেতরে ঢোকে এবং আরও 2টি দরজার সামনে দাঁড়ায়, সাদা ও কালো। সে কালো, তাই তড়িঘড়ি দৌড়ে ওই দরজার ভেতরে ঢোকে এবং 9 তলা থেকে ছিটকে পড়ে রাস্তায়। চমৎকার। আপনার তো এটি একটি বই বেরিয়েছে বোধহয় অনুবাদ? জি, এই বইটার নাম হচ্ছে সাম্প্রতিক আমেরিকান কবিতা। এটা আমেরিকার 25 জন কবির কবিতা এতে আছে, কারো হয়তো 3টা, কারো 4টা, কারো 5টা কবিতা। মোট কতটি কবিতা আছে এখানে? মনে হয় প্রায় 50টার মতো কবিতা আছে এটা। আচ্ছা আচ্ছা, সাপ্তাহিক দিগন্তর কথা বলছিলাম, আপনার আরেকটি সাহিত্য পত্রিকা ছিল আকার ইকার নামে। জি জি। এখানে কি থাকতো? এটা সাহিত্য পত্রিকা, মানে লিটল ম্যাগ বলতে যা বোঝায় তার ক্যারেক্টারটা তাই ছিল আর কি। লিটল ম্যাগে যেমন কবিতা বিষয়ক হলে, আমারটা যেহেতু কবিতা বিষয়ক ছিল, একটা ছিল অনুবাদ সংখ্যা, সেটাতে সব ধরনের অনুবাদ ছিল, মানে কবিতার অনুবাদ, প্রবন্ধের অনুবাদ, সাক্ষাৎকারের অনুবাদ, ওগুলা মিলে হতো। অন্যটা ছিল বিভিন্ন ধরনের লেখা আর কি, টি.এস. এলিয়টের
থেকে শুরু করে বাংলাদেশে ফরহাদ মজহার, এরকম প্রায় সবারই লেখা ছিল আর কি। আমার যোগাযোগটা ছিল। আচ্ছা, আমি ওখানে থাকলেও কিন্তু ঢাকার কবিদের সঙ্গে, লেখকদের সঙ্গে আমার যোগাযোগটা ভালো। মানে আপাতমস্তক একটা সাহিত্য পত্রিকা। হ্যাঁ, অবশ্যই সাহিত্য পত্রিকা ছিল। এবং লিটল ম্যাগের যে ক্যারেক্টার থাকে এখানে ঢাকায়, তো আপনারা দেখেছেন যে লিটল ম্যাগগুলো কিভাবে বেরোয়, যে যদি ছোট গল্পের লিটল ম্যাগ হয় তাহলে ছোট গল্প বিষয়ক সমস্ত লেখা যেন থাকে, প্রবন্ধের হলে প্রবন্ধ বিষয়ক থাকে, কবিতা হলে কবিতা বিষয়ক থাকে, অনেকগুলো আছে, আবার মিক্স করেও করে অনেকে। হ্যাঁ, তা আমারটা মোটামুটি কবিতার উপর ফোকাসটা বেশি ছিল। এটার উদ্যোক্তা কে ছিল? আমি নিজেই, আমি সম্পাদক, আমি নিজেই। পরবর্তীতে এটিও কেন বন্ধ হয়ে গেল? এটিও বন্ধ হলো যে সত্যি কথা বলতে কি, যে আমি যে ধরনের এখানে একটা আদান প্রদানের ব্যাপার আছে, যে যেহেতু এটা ঢাকা থেকে প্রকাশিত হতো, আমি সব মেটেরিয়ালসগুলো সরবরাহ করি, কিন্তু এখানে প্রিন্টিংয়ের সময় যদি আব্দুল ওয়াহিদের জায়গায় কেউ আব্দুল ওয়াহিদ লিখে দেয়, হ্যাঁ, তখন ব্যাপারটা পীড়াদায়ক হয়। হ্যাঁ, যেহেতু আমি সম্পাদক ছিলাম, দুর্নামের ভাগটা কিন্তু আমার ঘাড়েই পড়তো। ভুলটা কে করছে এটা কারো দেখার বিষয় না। তো যখন দেখলাম যে যারা করে দিচ্ছে এরা শুধু মানে একটু যত্ন করে করছে না, জিনিসটাতে এত ভুল, বানান এত ভুল, খুবই কমার্শিয়াল, তো তখন আমার ইচ্ছা হলো যে আসলে এত কষ্ট করে দুর্নাম কামানোর কোনো মানে হয় না। হ্যাঁ, সেই জন্যই বন্ধ করে দেওয়া। কিন্তু পত্রিকাটা করার ইচ্ছা আমার ছিল তখন। কেউ হয়তো আমাকে থামতে বলবে আপনার একটি কবিতার বইয়ের নাম, জি, জি। যেটি 2006 সালে প্রকাশিত হয়েছিল। না, কেউ হয়তো আমাকে থামতে বলবে, এটা 2016-তে, 6 না 16। আচ্ছা, মানে তার মানে এবছর, এই বছরের বইমেলাতেই বেরোয় বইটা। আচ্ছা, মানে কবিতা বইয়ের নামটি খুব অন্যরকম, যে কেউ হয়তো আমাকে থামতে বলবে। আসলে কাকে আপনি বুঝিয়েছেন? কাউকে বিশেষভাবে, এই শিরোনামে একটা কবিতা আছে, ছোট্ট একটা কবিতা আছে। এই কবিতাটি কি এখন আমরা শুনতে পাই? হ্যাঁ, শোনা যাবে, অবশ্যই শোনা যাবে। এই খুবই ছোট্ট একটা কবিতা। এটাই বোধহয় আপনার এখন পর্যন্ত সর্বশেষ কবিতার বই। জি, জি, এইটাই। আচ্ছা, আরো কয়েকটি কবিতার বই দেখতে পাচ্ছি। আরেকটি কথা, আমি বন্দি খোলা জানালার কাছে। হ্যাঁ, আমরা শুনি কবিতাটি। যা বললেন আপনি, কবিতার শিরোনাম হচ্ছে কেউ হয়তো আমাকে থামতে বলবে। কেউ হয়তো আমাকে থামতে বলবে, আমার প্রত্যাশা এরকমই। এবং শুরুতে কারো কারো উপর আস্থাও ছিল। কেউ সীমার ঊর্ধ্বে নয়, এবং বলের মতো গড়াতে গড়াতে কোথাও না কোথাও নিজেই থেমে যাব। পুরনো কথায় আমার বিশ্বাস অশ্বত্থের শেকড়ের মতো শক্ত ছিল না কোনো কালেই। তবু সব কিছু থেমে যায়। মাঝে মাঝে ভাবি, সমুদ্রের জল যদি শুনতো আমার কথা। মানুষের কথা শুনলে ফুলেরা কি তাদের সুবাস হারাতো? এ তো বাড়ির দেয়াল নয়, চাইলেই রং বদলাবে। চিরকাল যে সন্ন্যাসী, ঘর দেখে কখনো কি স্বাদ হয় তার ঘরে ফিরে যেতে? অন্তরে যে গাথা, ঘুমেও সে জেগে থাকে। কেউ হয়তো আমাকে থামতে বলবে, আমার প্রত্যাশা ছিল এরকমই। চমৎকার। খুব একটা আধ্যাত্মিক ভাব আছে না কবিতাটার মধ্যে? হ্যাঁ, তো এইটা এখন কবিতাটাই পড়ে দিলাম। এখন আপনারা চিন্তা করতে পারেন যে কি থামতে বলার কারণ কি। এটা কবির কাজ কবি করছে, পাঠকের কাজ এখন পাঠক করবে। মানে পাঠকরা নিজেদের মতো করে তার ভাবনা হ্যাঁ, হ্যাঁ, তার ভাবনার সাথে মিলাই নিবে। আচ্ছা, একটা প্রশ্ন, আপনার বিয়ের আগের দিন বোধহয় আপনার বই বেরিয়েছিল, যেটি বলা হচ্ছিল, এবং আপনি ভয় পাচ্ছিলেন যে যদি কবি সত্তাটি সম্পর্কে কেউ জেনে যায় তাহলে অন্যভাবেও নিতে পারে। পরবর্তীতে আপনি যখন আপনার সফলতার কথা, আপনার সফলতার নিদর্শন কিছু পেল আপনার পরিবার, আপনার শ্বশুর বাড়ির পরিবার, তাদের প্রতিক্রিয়া কি ছিল এবং এখন তারা কিভাবে দেখেন? না, ওইটাকে তারা কখনো, মানে এমন সময় তারা জানছে যে আর তখন কোনো কিছু করার উপায় নেই। হ্যাঁ, তো বিয়ের একদিন কি দুদিন আগে জানছে।
তখন তো আর কোনো কিছু চেঞ্জ করা সেটি আসলে চেঞ্জ না, তারা আসলে বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করে? বিষয়টা আমার কাছে চোখে কিছু পড়েনি যে তারা অন্যভাবে নেয়, যেহেতু আমি কবিতা লিখি। তবে ওই যে একটা ব্যাপার আছে যে কবিরা সাধারণত সংসারই হয় না, এরকম একটা কথা আছে। এটা কারণও আছে, এরকম অনেক উদাহরণও আছে, এখনো দেখা যায় আর কি। কিন্তু আমি সেই ধরনের কবি হতে চাইনি কখনো, যে আমি চাকরি করব না, কিছু ঘুরে বেড়াবো, সংসার কিভাবে চলবে। হ্যাঁ, একটা ব্যালেন্স তৈরি করা, যে এই জন্য আমি কবি হলেও কিন্তু আমি ঠিক কবির মতো চলাফেরা করি না। আমি একজন অন্য সব লোকের মতোই করি। আমি কখনো পাঞ্জাবি পরে কবিতা পড়ি না। আমি কিন্তু যথেষ্ট অনুষ্ঠানে কবিতা পড়ি। আমি নিউ ইয়র্কে আমার নিজস্ব একটা সংগঠন আছে, আমি প্রচুর কবিতা পড়ি, বিভিন্ন অনুষ্ঠানে নিউ ইয়র্কের টেলিভিশনে কবিতা পড়ি, কিন্তু আমি কখনো পাঞ্জাবি পড়ি না। আচ্ছা, যতদূর জানি যে আপনি ঢাকায় এসেছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা হতে। ইচ্ছাটা ওরকমই ছিল, এবং আমার ঢাকা আসার পেছনে জোরটা ওইরকমই ছিল। শেষ পর্যন্ত কবি হয়ে গেলেন। হ্যাঁ, তখন কিন্তু ওই সমস্ত জায়গা থেকে এসে ঢাকায় পড়াশোনা করা আমাদের এত সোজা ছিল না এখনকার মতো। ঢাকায় আমি কাউকে চিনতাম না, একটা লোককেও চিনতাম না। আমি এসে ঢাকা শহরে হাজির। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি বিরতির সময় যেটা বলছিলেন আপনার সংগঠনের কথা, আপনি বহুবচন নামে একটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন, এটা সম্পর্কে একটু বলেন। এটা মূলত কবিতা বিষয়ক একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি এবং আমার একজন সহযোগী আছেন মুজিব বিন হক, আমরা দুজন মিলেই এই সংগঠন চালাই। মূল কাজটা হচ্ছে বাংলা কবিতাকে, বিশেষ করে বাংলাদেশের কবিতাকে ওখানে জনপ্রিয় করা। আমার মাথায় একটা উদ্দেশ্য কাজ করছিল, যেটা যারা আবৃত্তিকার এরা সবসময় কলকাতার কবিদের কবিতা আবৃত্তি করত। আমাদের বিখ্যাত কবি আছেন, শামসুর রহমান আছেন, আল মাহমুদ, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, অনেকেই আছেন এরকম। এদের কবিতা কাউকে আবৃত্তি করতে দেখি না, কিন্তু এদের আবৃত্তিযোগ্য অনেক কবিতা আছে। জিনিসটা আমাকে ভালো লাগতো না। তখন আমরা ওখানে একটা নিয়ম করলাম যে আমরা এখানে যে কবিতাগুলো আবৃত্তি করাবো। জি স্যার, আপনার কাছ থেকে আমরা এরকম আরো অনেক কথা শুনতে পারলে হয়তো ভালো লাগতো, তবে আমাদের সময় একদমই শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এবং সাথে মাছরাঙাকেও।